কখনো কখনো অবসর সময় ইতিহাস বইয়ের পাতা উল্টাতে উল্টাতে এমন কিছু বিষয় চোখের সামনে এসে ধরা দেয় যাকে এড়িয়ে পরের পৃষ্ঠায় চোখ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার মধ্যে অন্যতম হলো রাজা মহারাজাদের কার্যকলাপ। সেই সমস্ত মহারাজাদের বিভিন্ন কাহিনী পড়তে পড়তে সময় যেন হঠাৎ করে থমকে যায় আর মন চলে যায় কোনো এক ঐতিহাসিক যুগে। শতাব্দী প্রাচীন বিভিন্ন অজানা তথ্য, পুঁথি, লিপি থেকে তখনকার রাজবাড়ির অন্দরমহল, বাহিরমহল, নাচঘর, শয়নকক্ষ সব কিছুই যেন চোখের সামনে এসে ধরা দেয়। আর ঠিক তখনই মনে হয় এই সমস্ত রাজবাড়ি ঘোরার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলে কেমন হয়। তাই আজ আমরা ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি কোচবিহার রাজবাড়ি দেখতে, এবং তার সাথে দেখব আমরা মদনমোহন মন্দির। আর আর কি দেখব, চলুন দেখতে থাকি ভিডিওটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি কোচবিহার, আর আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান হচ্ছে কোচবিহারের মদনমোহন মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার আগেই রাস্তার উল্টো ফুটেই রয়েছে বেশ কিছু দোকান। তো সেখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখন আমরা মদনমোহন মন্দিরে ঢুকছি কোচবিহারে। কোচবিহার রাজবাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত এই মদনমোহনজিউ মন্দির কোচবিহার জেলার অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হচ্ছে এই মদনমোহন মন্দির। কোচবিহার রাজাদের কুলদেবতা হলেন এই মদনমোহনজিউ। একসময় এই মন্দির ছিল রাজবাড়ির সীমানায়। 1889 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বৈরাগী দিঘির উত্তর পারে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। কোচবিহারের অধিকাংশ মন্দিরের মতো এটাও বাংলার চারচালার অনুকরণে চারকোণ ঘরের বাঁকানো কার্নিশের ওপর গম্বুজ বসিয়ে তৈরি করা। এই হচ্ছে রাধাবিহীন মদনমোহনজিউ মূর্তি। এটা হচ্ছে ছোট মদনমোহনজিউ, আর এর পিছনে পর্দার আড়ালে থাকেন বড় মদনমোহনজিউ, যেটা আমরা দেখতে পাই না। মূল মন্দিরের পূর্ব দিকের কক্ষে রয়েছেন মা কাত্যায়নী, মা জয়তারা এবং মা অন্নপূর্ণা। এই যে এই মূর্তিগুলো। আর একদম সামনে আছেন মা মঙ্গলচণ্ডী, আর সব মূর্তিগুলোই রূপোর খোদাই করা সুন্দর সিংহাসনে রয়েছে। 1831 সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ আনন্দময়ী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। মন্দিরের একদম পশ্চিম দিকের কক্ষে রয়েছে, মানে মদনমোহনজিউর ডান দিকের কক্ষে রয়েছে প্রায় 4 ফুট লম্বা এই মূর্তিটি। মূল মন্দিরের মাঝখানে রয়েছেন শ্রী শ্রী মদনমোহনজিউ, আর তার দুই পাশে রয়েছেন দুই মায়েরা। এখানে সকাল 10:30টায় পুজো শুরু হয়ে যায়। সবার আগে কালী পুজো হয়, তারপর গোপালের পুজো হয়। আর অন্নভোগ ঠাকুরকে দিতে চাইলে সকাল 10:30টার মধ্যে অন্নভোগের সামগ্রী নিয়ে চলে আসতে হবে। আর এখানে কিন্তু ফ্রিতে ভোগও নিতে পারা যায়। এবার আমরা দর্শন করব মা ভবানীকে। কোচবিহারের বড় দেবী রূপে পূজিত হন দুর্গাপুজোর সময় এই মা ভবানী। আর এই ঘরটিতে, যেটা সামনে দেখালাম এইমাত্র, সেখানেতে সমস্ত কাঠামো তৈরি হয় এবং সেই সব কাঠামোর পুজো হয়, যেমন দুর্গা পুজো, তারা মায়ের পুজো, কালী পুজোর সময়। এই মদনমোহনজিউ মন্দিরের ঠিক উল্টো দিকে আছে বৈরাগী দিঘি। এই দিঘিটির নাম বৈরাগী দিঘি। এখানেতে প্রচুর মাছও আছে। তো আমাদের এর পরের গন্তব্য হচ্ছে কোচবিহার রাজবাড়ি। মদনমোহনজিউ মন্দিরে আরও কিছু ডিটেলস ইনফরমেশান আমি পরের ভিডিওতে দেব, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। কোচবিহার জেলার দর্শনীয় স্থান হিসেবে সবার আগে কোচবিহার রাজবাড়িকেই উল্লেখ করতে হয়। কোচবিহার 1950 সাল থেকে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে গণ্য হয়। তার আগে পর্যন্ত কোচবিহার শাসন করত কোচ রাজারা।
তবে কোচবিহার শহরটি যে কোনো আধুনিক পরিকল্পিত শহরের মতোই সুন্দর একটি পরিকল্পিত শহর। আমরা এখন দাঁড়িয়েছি টিকিট কাউন্টারের সামনে, কারণ রাজবাড়িতে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, যার প্রবেশ মূল্য 25 টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকেও অনলাইনে টিকিট কাটতে পারেন, যার মূল্য 20 টাকা। টিকিট কাটার সময় ভিজিট টাইম ভালো করে দেখবেন। আপনি যে সময় যেতে চাইছেন সেই সময়ে টিকিট নিচ্ছেন কিনা সেটাও দেখে নেওয়া দরকার। আর এই রাজপ্রাসাদটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনকালে 1887 সালে নির্মিত হয়েছিল এই রাজপ্রাসাদটি। বর্তমানে এটি একটি জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। এই রাজবাড়ির বাঁ দিকের অংশে থাকে রাজপরিবার, আর ডান দিকের অংশ খুলে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি দোতলা এই রাজপ্রাসাদটি আয়তনে প্রায় 51,000 বর্গফুটেরও বেশি। সামনে চওড়া রাজপথ ও দুই পাশে চমৎকার বাগান। প্রাসাদের প্রধান প্রবেশদ্বারটি রোমের সেন্ট পিটার চার্চেরই প্রায় অনুরূপ। এছাড়াও প্রাসাদের দেয়ালে, কক্ষে, ছাদে সর্বত্রই বহু সুন্দর চিত্রকর্ম পরিলক্ষিত হয়। একটি বারান্দা দিয়ে যখন দরবার হলে গিয়ে উপস্থিত হওয়া যাবে তখন আরও বেশি মুগ্ধ হওয়ার পালা। এই দরবার হলের ওপরেই প্রায় 124 ফুট উঁচুতে রয়েছে একটি সুন্দর ধাতব গম্বুজ। এটি ইতালীয় রেনেসাঁ স্থাপত্যের কথা বিশেষভাবে মনে করিয়ে দেয়। আর দেখুন, এই সামনে যে হাতির ছবি দেওয়া জায়গাটা রয়েছে, এটা হচ্ছে কোচ রাজবংশের প্রতীক, যার অর্থ হলো সত্য ধর্মের জয় হোক। আর পিছনের দেয়ালে কোচ রাজবংশের বিভিন্ন ছবি রয়েছে। নিচের কক্ষ থেকে আমরা এবার ওপরের কক্ষের দিকে যাব। তো সিঁড়ির পাশেই এই যে একটা হাতির মাথার মূর্তি রয়েছে, এটা দেখলেই বোঝা যায় সে সময় কোচ রাজারা শিকার করতে ভালোবাসতেন। এবার আমরা পৌঁছে গেছি দোতলায়। এখানে আমরা ঘুরে দেখব। দোতলায় একটি ঘরে আছে রাজ আমলের বিলিয়ার্ডসের বোর্ড, রাজাদের দ্বারা ব্যবহৃত শাহী আসবাবপত্র, তাদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন শিলমোহর, স্বর্ণ, তাম্র ও রৌপ্যপত্র। এর পাশের কক্ষে আছে তৎকালীন আমলে দেবদেবীদের মূর্তি, কিছুটা অপরিবর্তিত এবং কিছুটা ধ্বংসপ্রাপ্ত। এই মূর্তির ঘরের পাশে আছে হাতিয়ারের কক্ষ, যেখানে সংরক্ষিত আছে তৎকালীন যুগের তীর, বর্শা, তলোয়ার, ঢাল, রাজাদের শাহী তলোয়ার। আর অপর পাশে আছে আগ্নেয়াস্ত্র, বন্দুক, যেগুলো বেশিরভাগই লন্ডন এবং আমেরিকাতে তৈরি। এগুলো যুদ্ধের পাশাপাশি শিকারের কাজেও ব্যবহৃত হতো। একটা কথা জানিয়ে রাখি, কোচবিহার রাজবাড়ির ভিতরে মানে কক্ষগুলোতে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি। এই রাজপ্রাসাদটি 3 তলা উঁচু ছিল, কিন্তু 1897 সালে ভূমিকম্পের ফলে প্রাসাদের 3 তলা ভেঙে পড়ে। এবার আমরা এলাম প্যালেসের নিচের কক্ষে। এখানে আছে তৎকালীন কোচবিহার জনজাতির জীবন এবং তাদের ব্যবহৃত পোশাক আশাক, তাদের জীবনশৈলী কেমন ছিল, তারা কী ধরনের পোশাক পরত, সম্পূর্ণ বর্ণনা করা আছে এই ঘরতে। কোচবিহার রাজবাড়িটি বিশাল এক চত্বরের মাঝে অবস্থিত। প্রাসাদের বাইরে এই বিপুলায়তনের জায়গা খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সবুজ মোলায়েম ঘাসের গালিচা বিছানো রয়েছে সর্বত্র। এছাড়াও একটি বাগান রয়েছে, যেটি খুব যত্ন করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করা হয়েছে। আর এর নিকটে রয়েছে একটি পুষ্করিণী। এখানে শুক্রবার এবং শনিবার লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত চলে। এই রাজবাড়ি থেকে একটু দূরে রয়েছে সমুদ্রের মতন একটি বিশাল পুকুর, যেটি সাগরদিঘি নামে পরিচিত। শীতকালে এখানে পরিযায়ী পাখিরা আসে। মহারাজা হিতেন্দ্র নারায়ণের শাসনকালে নির্মিত হয়েছিল এই সাগরদিঘি। কোচবিহার রাজবাড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভারত ভুটান সীমান্তের ছোট একটি গ্রাম, যার নাম মাকড়াপাড়া। এই মাকড়াপাড়াতেই চা বাগান আর পাহাড়ি গাছের ভিড়ের আড়ালে রয়েছে মাকড়াপাড়া কালী মন্দির। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা এখানে ভিড় করেন, কারণ এই মন্দিরটি খুবই জাগ্রত বলে পরিচিত।
প্রতি মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যাতে এখানে ভিড় বেশি থাকে। মাগরাপাড়া মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা চাইলে পাশেই গুমটু ভুটান গেট দিয়ে ভুটানে যেতে পারেন। তবে গুমটু ভুটানে ভারতীয় নাগরিকদের ভোটার কার্ড বা পাসপোর্ট দেখিয়ে রেজিস্ট্রেশন করলেই ভুটানের প্রবেশের অনুমতি মিলবে। ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি কোচবিহারের আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে আসবো, যেটা এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এছাড়াও মাগরাপাড়া কালীবাড়িরও একটি ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই। বার্ষিক পূজা সবেতেই উপস্থিত থাকেন ভুটানের নাগরিক।